আমার এই চ্যানেলের সকল দর্শককে জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর এই পর্যায়ের 7th সেমিস্টারের বাংলা বিষয়ের যে সিলেবাস দেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। যেহেতু এটি নতুন সিলেবাস শুরু হয়েছে, তাই সিলেবাস বিষয়ে আগে আমরা জেনে নেব, পরবর্তীকালে স্তরে স্তরে এখান থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। আজ আমরা প্রথমেই সিলেবাসের বিষয়টি একটু দেখে নিই। যারা 7th সেমিস্টারে বাংলা মাইনর এর পরীক্ষার্থী তাদের এই ভিডিওটি অবশ্যই উপকার হবে এবং তারা তাদের বন্ধু বান্ধবদের অবশ্যই এটা সাবস্ক্রাইবের জন্য বা শেয়ার করার জন্য পাঠাবে, এটা আমি আশা করছি। এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরাট এক এলাকা, সুতরাং বহু এমন জনপদ আছে যেখানে তারা সুযোগ সুবিধা পায় না এই বিষয় সম্পর্কে জানার। ফলে দরিদ্র মানুষের পক্ষেও এখন সুবিধা হয়েছে, যেহেতু সবার কাছেই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তাই বন্ধু বান্ধবদের তোমরা শেয়ার করলে ভালো হয়। মাইনরের যে কোর্স, এটাকে বলা হয়েছে বাংলা সাহিত্যের বিশ্লেষণাত্মক পাঠ, অ্যানালিটিক্যাল রিডিং বেঙ্গলি লিটারেচার। এই কোর্সের উদ্দেশ্য হল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের ছাত্রছাত্রীদের কাছে মধ্যযুগ এবং 19 শতকের বাংলা এই বিষয়ে সাহিত্যের যে বিভিন্ন ধারা আছে, বিশিষ্ট কয়েকটি টেক্সটকে নিবিড়ভাবে বিশ্লেষণ করতে শেখানো, সাহিত্য পাঠের আনন্দ দিতে এটিকে শেখানো হচ্ছে। এই হেডলাইনে দিয়ে বা ট্যাগলাইন দিয়ে তারা এই কোর্সটিকে লিপিবদ্ধ করেছে। প্রথমে হচ্ছে 1.1, তার হেডলাইন হচ্ছে বৈষ্ণব পদাবলী পাঠ। বৈষ্ণব পদাবলী আমরা জানি, এর যদি আমরা লিডিং পয়েন্ট মনে করি তাহলে লিডিং পয়েন্টে আছে কিন্তু বৈষ্ণব পদাবলীর শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্য মানেই হচ্ছে 1486 থেকে 1533। এই যে মানুষটি, যে নদিয়ার যে নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন সচিমাতার গর্ভে, তাকে নিয়ে বৈষ্ণব পদাবলীর যে চ্যাপ্টারটিকে আমরা এইভাবে ভাগ করি। প্রথমত হচ্ছে চৈতন্যোত্তর যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। এইভাবেই আমরা বৈষ্ণবিজম বা বৈষ্ণব দর্শন, এখানে বৈষ্ণব দর্শনে প্রধানত দুটি জিনিস আছে বাংলা সাহিত্যে। একটি হচ্ছে পদাবলী মানে কবিতা, আর অন্যটি হচ্ছে গিয়ে বিশেষ করে যেটি দরকার হয় সেটি হচ্ছে জীবনী সাহিত্য। এই দুটি বেশি করে পড়ানো হয়। তাহলে জীবনী সাহিত্য তো চৈতন্যের পরবর্তীকালের ঘটনা, আর পদাবলীটাই হচ্ছে এখানে প্রধান। এই পদাবলীর চৈতন্য পূর্ব যুগের, চৈতন্য যুগে এবং চৈতন্য পরবর্তী যুগের যে সমস্ত কবিদের কবিতা আছে তার মধ্যে থেকেই সংকলিত করা হয়েছে। যে কবিতার যে তার প্রথম লাইনগুলো আমি পড়ে দিচ্ছি। কবির নাম বিদ্যাপতি। এই বিদ্যাপতি আর চণ্ডীদাস, চণ্ডীদাস অবশ্য এর আগে সব সমস্যা জেনে গেছে। চণ্ডীদাস প্রধানত দুটো চণ্ডীদাসের আমরা অস্তিত্ব পাই, একটি বাঁকুড়ার আর একটি বীরভূমের। বাঁকুড়ার ছাতনা, যেটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ু চণ্ডীদাস, আর অন্যটি হচ্ছে পদাবলী চণ্ডীদাস, দুঃখের কবি চণ্ডীদাস, যার বাড়ি হচ্ছে বীরভূম জেলার নানুরে। এবং এই অন্যজন হলো বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছে মৈথিলি কবি, তার ভাষা হচ্ছে ব্রজবুলি বা ছন্দ, যাই হোক, এবং সেই ব্রজবুলি যে ভাষা, সেই ভাষাতে তিনি দক্ষতা লাভ করেছেন। শুধু নয়, তার কবিতাকে অবলম্বন করে তিনি যে
শিল্পের সন্ধান দিয়েছেন, তাকে বিশ্লেষণ করতে গিয়ে বাংলা সাহিত্যের যারা গবেষক তারা তাকে কেউ বলেছেন কবি সার্বভৌম, তাকে কেউ বলেছেন কসমিক পোয়েট, কেউ বলেছেন তিনি ধুতি পাগড়ি থাকলেও তার বিহারের যে ড্রেস অর্থাৎ ধুতি পাগড়ি তা সত্ত্বেও তিনি কিন্তু বাঙালি হয়ে উঠেছেন। এবং বিশেষ করে বিদ্যাপতির পরবর্তীকালে তার যে ভাবশিষ্য গোবিন্দ দাস তাকে অনুসরণ করেছেন। তার খুব সুললিত ছন্দে সেই দুটি লাইন আমরা এ প্রসঙ্গে বলতে পারি। ব্রজের মধুর লীলা যাসুনি দরবে শিলা রচিলেন কবি বিদ্যাপতি, তাহা হতে নহেন গোবিন্দের কবিত্ব গুণ গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। তাই এই বিদ্যাপতির দুটি পদ এখানে সংকলিত হয়েছে। প্রথমটি হচ্ছে আজু রজনী হামভাগে পোহাইল, 1 নম্বর। আর 2 নম্বর কবিতাটি হচ্ছে অব মথুরাপুর মাধব গেল। তাহলে এই দুটো কবিতা। পরবর্তী কবির নাম হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস বিখ্যাত হচ্ছে যেটা পূর্বরাগে, সেই পূর্বরাগেরই কবিতা দিয়েছে রাধার কি হইল অন্তরের ব্যথা। আর 2 নম্বর কবিতাটি হচ্ছে এঘোর রজনী মেঘের ঘটা। তাহলে ওনারও দুটো এনারও দুটো, অর্থাৎ বিদ্যাপতি দুটো কবিতা, চণ্ডীদাসের দুটো কবিতা। কিন্তু বৈষ্ণব যারা সমাজ তারা কিন্তু এখানে কবিতা বলে না, এগুলোকে সব পদাবলী বলে এবং এগুলো কীর্তনের অংশ। সাধন ভজন পূজন এইসব নিয়েই বৈষ্ণব যে দর্শন, সেই দর্শনের দুজন কবি বিদ্যাপতি এবং চণ্ডীদাস। তৃতীয়জন হচ্ছে জ্ঞানদাস। জ্ঞানদাসও বর্ধমান জেলার কবি। জ্ঞানদাস কাঁদরা, কাটোয়ার কাছে। তারও কবিতা নেওয়া হয়েছে দুটি, আলো মুনি জানো না আর বধূ তোমার গরবে গরবিনী আমি, এই দুটি কবিতা। ইনি হচ্ছেন জ্ঞানদাস। জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাবশিষ্য। এরপরে আছে গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে বলা হয়েছে অভিসার বিষয়ে রাজাধিরাজ, শঙ্করীপ্রসাদ বসু। এই শঙ্করীপ্রসাদ বসুর যে রাজাধিরাজ তিনি কিন্তু অভিসার বিষয়ে রাজাধিরাজ। তা সেই গোবিন্দ দাসকে আমি দুটো লাইন বললাম যে তিনি হচ্ছেন বিদ্যাপতির ভাবশিষ্য। সেই গোবিন্দ দাসের বিখ্যাত কবিতা এটা অভিসার বিষয়ে, মন্দির বাহিরে কঠিন কবাট চালাইতে পঙ্কিল সংকিল বাট, এই একটা কবিতা। আর পরের কবিতাটি হচ্ছে যাহা যাহা নিকষ হয়ে তনু তনু জ্যোতি, দুটি। তার মানে 4 জন কবি দুটি করে কবিতা। এবার আসছে বংশীবদন, পরবর্তীকালের কবি। এমন কালিয়া চাঁদের কে বানাল্য বেশ। আর কবি বল্লভের হচ্ছে সখী কি পুছসি অনুভব মই। তাহলে এইভাবে 6 জন কবির মোট, ওইদিকে হচ্ছে 4 জনের হচ্ছে 4 2 8টা আর এর দুটো, মোট 10টি সংকলন আছে। আর এই যে বৈষ্ণব সংকলন গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সেটি এ প্রসঙ্গে উল্লেখ করা দরকার, গুগলেও সার্চ করলে চলে আসতে পারে। সেটি হচ্ছে ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা, ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত। এটি দিলেই সমস্ত কবিতায় প্রায় 450-500 কবিতা আছে ওখানে বৈষ্ণব পদাবলী, সেখান থেকে আমার ছাত্রছাত্রীরা জেনে নিতে পারবে। এবার আছে 1-2। 1-2 হচ্ছে মধ্যযুগের মঙ্গল কাব্য পাঠ। আমরা মঙ্গল কাব্য দেখে নিয়েছি ইতিমধ্যেই। মনসা মঙ্গলের মধ্যে প্রথম যেটা হচ্ছে মনসা মঙ্গল, দ্বিতীয় চণ্ডীমঙ্গল, তৃতীয় ধর্মমঙ্গল, আর চতুর্থকে আমরা শিবায়ন, আর সর্বপরিশেষ আমরা করি মঙ্গল কাব্যে যাকে আমরা আর অন্তিম কবি হিসাবে ধরি তিনি হচ্ছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। এখানে হচ্ছে চণ্ডীমঙ্গল। আর চণ্ডীমঙ্গল কাব্যের আবার আমরা জানি এর কাহিনীতে দুটো অংশ আছে, একটি আক্ষেটিক খণ্ড, একটি বণিক খণ্ড। আর এছাড়াও চণ্ডীমঙ্গলের যে 2 জন বিখ্যাত কবি তার মধ্যে অন্যতম হচ্ছে দ্বিজমাধব, যিনি হচ্ছেন গিয়ে আদিসপ্তগ্রাম, অর্থাৎ ওখানটায় তার জন্ম হয়েছিল, অর্থাৎ হুগলি। আর দ্বিতীয়জনও বর্ধমানের হচ্ছে গিয়ে তিনি হচ্ছেন গিয়ে দামোদর, দক্ষিণ দামোদরে তার জন্ম হয়েছিল। তা সেই 2 জন কবির মধ্যে এখানে শুধুমাত্র কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, অর্থাৎ যিনি সেহারা বাজারের কাছে তার
যে গ্রাম, সেই গ্রামে কবি তার সম্পর্কে এই কবিতাটি নেওয়া হয়েছে। আর এটি হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের কেবলমাত্র আকেটিক খণ্ড। আকেটিক খণ্ড, আকেটিক শব্দের অর্থ হচ্ছে ব্যাধ খণ্ড, আর সেই ব্যাধ খণ্ড মানে হচ্ছে সংক্ষেপে ফুল্লরা কালকেতুর কাহিনী, এই অংশটুকু আছে চণ্ডীমঙ্গলের এখানে। আর পাঠ্যগ্রন্থ হচ্ছে কবিকঙ্কন মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল, সুকুমার সেন সম্পাদিত, সাহিত্য একাডেমি প্রকাশিত, এইটি হচ্ছে পাঠ্যগ্রন্থ। আর 3 নম্বর হচ্ছে 1-3 19 শতকের কাব্য কবিতা। অর্থাৎ এবারে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের পরবর্তীকালে, অর্থাৎ বাংলায় যে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার যে আধুনিক যুগ, অর্থাৎ যাকে আমরা রেনেসাঁস বলি আমরা যেমন সমাজে ইতিহাসে, তা বাংলা সাহিত্যের যে রেনেসাঁস সেটা কিন্তু শুরু হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা, অর্থাৎ 1800 সালের পরবর্তীকালে। সেই 1800 সালের পরবর্তীকালের এখান থেকে মাত্র একজন কবিকে নেওয়া হয়েছে, তাকে অবশ্য বলা হয় আধুনিকতার, তিনি হচ্ছেন ফিনিক্স পাখি। তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত যিনি, যার জন্য তিনি সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেটি হচ্ছে গিয়ে 9টি স্বর্গে বিধৃত সর্বশ্রেষ্ঠ কাব্যটি। তিনি শুধু যে মহাকাব্য রচনা করেছেন তাই নয়, তার পাশাপাশি তিনি নাটক, পত্রকাব্য এবং সর্বোপরি হচ্ছে তার যে 14পদী কবিতাবলী বা সনেট তিনি রচনা করেছেন। এবং সর্বোপরি তিনি কলকাতাতে সে সময়ে যে আন্দোলন ফেলে দিয়েছিলেন সেটা হচ্ছে তার নাটকের জন্য, তার বিখ্যাত নাটক কৃষ্ণকুমারী, পদ্মাবতী ইত্যাদি। এছাড়াও তার যে হেক্টর বধ এবং প্রথম যে তার যে ব্ল্যাঙ্ক ভার্স, যে হচ্ছে গিয়ে মিল্টনের যে ব্ল্যাঙ্ক ভার্স, সেই ব্ল্যাঙ্ক ভার্সকে তিনি বাংলাতে এনেছেন অমিত্রাক্ষর ছন্দ নামে, এবং সেই ছন্দের তিনি ব্যবহার সর্বত্রই করেছেন তার কবিতাতে বিশেষ করে। তা এখানে আছে গিয়ে তার কাব্যটির নাম হচ্ছে বীরাঙ্গনা কাব্য। বীর অঙ্গনা অর্থাৎ কতগুলো পৌরাণিক যে নারী যারা বীর বলে পরিচিত, আমরা ওইভাবে বীর দেখি না, তাদের নিষ্ঠা, তাদের প্রতিভা ইত্যাদিকে নিয়েই আমরা কিন্তু বীর বলেছি। কিন্তু মধুসূদন অন্য দৃষ্টিতে দেখিয়েছেন, তিনি আসলে যুগন্ধর কবি, এবং তিনি সর্বোপরি যে বাংলার যে রেনেসাঁস, সেই রেনেসাঁসের অন্যতম শর্তই ছিল নারী জাতিকে প্রাধান্য দেওয়া এবং নারী জাতির যে ক্ষমতায়ন, সেটাও কিন্তু এই কাব্যের মধ্যে তিনি তুলে ধরেছেন। শুধু তাই নয়, তার সমস্ত কাব্যের মধ্যেই নারী জাতির একটি বিশেষ স্থান কিন্তু তিনি করে দিয়েছেন। তাই এখানে সেই বীরাঙ্গনা কাব্যের মধ্যে কিন্তু অনেকগুলি পত্রকাব্য, এটা পত্রকাব্য। এই পত্রকাব্যে অনেকগুলো থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই সিলেবাসে কিন্তু চয়ন করা হয়েছে মাত্র 1টি, 2টি, 3টি, 4টি কবিতা আছে, অর্থাৎ 4টি পত্রকাব্য আছে। তার মধ্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কৈকেয়ী আর নীলধ্বজের প্রতি জানা। নীলধ্বজের প্রতি জানা তো আমার ছাত্রছাত্রীরা অবশ্যই জানে, কারণ এটা 11-এ ছিল বাংলাতে। সবাই নীলধ্বজের প্রতি জানে, অর্থাৎ প্রবীরের যে মা নীলধ্বজ আর তার যে স্বামী, এবং সেভাবে কীভাবে অর্জুনের, তারা যে তার পিতা অর্জুনের বশ্যতা স্বীকার করলেও প্রবীর কিন্তু বশ্যতা স্বীকার করেনি, এবং সম্মুখ সমরে সে নিহত হয়েছে অর্জুনের কাছে। অর্জুন তাকে নিহত করেছে, এবং পরবর্তীকালে এই যে পুত্রের যে নিধন, সেই শোক জ্ঞাপন করেছে তার মা, এই হচ্ছে জনা। সেই তাহলে নীলধ্বজের প্রতি জনা, দুষ্মন্তের প্রতি শকুন্তলা এবং সোমের প্রতি তার দশরথের প্রতি, অর্থাৎ প্রত্যেকেই প্রায় স্বামী স্ত্রী। কেবলমাত্র এক্সেপশনাল হচ্ছে সোমের প্রতি তারা। সোম হচ্ছে শিষ্য আর তারা হচ্ছে গিয়ে গুরু পত্নী, গুরুর স্ত্রী। এছাড়া সবই কোটাই মোটামুটি আমাদের চেনা। আর লাস্ট আছে 1-4, সেটা হচ্ছে 19 শতকের নাটক পাঠ।
সে নাটক থেকে নেওয়া হয়েছে মাত্র দীনবন্ধুকে। মধুসূদন দীনবন্ধু প্রায় সমসাময়িক এবং প্রায় বঙ্কিমচন্দ্রও তাদের প্রায় সমসাময়িক। বঙ্কিম হচ্ছে উপন্যাসে, কাব্যে মধুসূদন, আর নাটকে দীনবন্ধু মধুসূদন দুজনেই। তা সেই মধুসূদন দীনবন্ধু মিত্রের মাত্র একটি পাঠ্যাংশ নেওয়া হয়েছে, যদিও দীনবন্ধু পরিচিত আমাদের নীলদর্পণ নাটকের জন্য। তিনি নীলদর্পণ নাটকের জন্যই প্রখ্যাত বাঙালি জাতির কাছে। শুধু বাঙালি জাতির কাছে নয়, তৎকালীন ব্রিটিশ ভারতে, ইংল্যান্ডে পর্যন্ত তার সেই নীল যে করদের যে অত্যাচার তা নিয়ে যে কাহিনীকে অবলম্বন করে তার যে নাটক নীলদর্পণ, সেটি কিন্তু তাকে পরিচয় করিয়ে দিয়েছে। তৎসত্ত্বেও এখানে কিন্তু তার ওই নাটকটির পরিবর্তে তার একটা প্রহসনকে নেওয়া হয়েছে সিলেবাসে। সে প্রহসনটির নাম হচ্ছে সধবার একাদশী। খুব ভালো একটি প্রহসন হতে পারে। যদি আমরা তুল্যমূল্য বিচার করি, সাহিত্যের সূক্ষ্ম বিচার করতে যাই, যে দীনবন্ধু মিত্রের কোনটি সার্থক, যে দীনবন্ধুর 5 অঙ্কের নাটক নীলদর্পণ নাকি সধবার একাদশী, এসব দেখতে গেলে কিন্তু যদি সূক্ষ্ম আলোচনা করতে যাই, তাহলে কিন্তু নাটকের যে পরিণতি হয়েছে সেটা কিন্তু মেলোড্রামাটিক। আমরা পঞ্চাঙ্গ নাটক, তবে নাটকের যে বিষয়বস্তু ছিল সেটা অনেক বেশি বাংলাকে উত্তাল করে তুলেছিল, সে ঠিক। কিন্তু এর কাহিনী এবং তার যে পরিণতি এবং নাটকের যে শর্ত, ট্র্যাজেডি অথবা কমেডি, সেই ট্র্যাজেডি কমেডির যে শর্ত, সেই সব শর্তের পুঙ্খানুপুঙ্খ যদি বিচার করি, তাহলে কিন্তু দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটককে একটা সার্থক ট্র্যাজেডি নাটক বলা যায় না। তবে তার যে নাট্য অভিজ্ঞতা, তার যে নাট্য রীতি, বাঙালি জাতির প্রতি তার যে অসীম যে মমত্ববোধ, এবং বিশেষ করে দীনবন্ধু মিত্রের যে বাস্তব যে জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার দিক থেকে নাটকটি খুবই উল্লেখযোগ্য। তৎসত্ত্বেও এই সধবার একাদশীর কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু উল্লেখযোগ্য। এই সধবার একাদশী নাটকের যে বা এই যে প্রহসন, এই প্রহসনের যে চরিত্র আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে নিমচাঁদ। এই নিমচাঁদ চরিত্র হচ্ছে আধুনিক যুগের প্রতিভু এবং যে শিক্ষিত, মেধাসম্পন্ন এবং বাকপটু। শুধু তাই নয়, কোনো কিছুর বিনিময়ে সে কিন্তু কারো বশ্যতা স্বীকার করতে চায় না নিমচাঁদ। আর এই অন্যদিকে আছে ঠিক তার অপোজিটে ঘটিরাম বাবু, এবং খুব সুন্দর একটি কবিতার লাইনও দেওয়া আছে ওখানে। কবিতাও কিছু ওখানে সংযোজিত হয়েছে নাটকে। কি বলিলে বাবা বলো একবার, অবলার মান তুমি গণিকার প্রতি, এরকম একটা দেওয়া আছে। তা সেই নাটকের নিমচাঁদ যে ক্যারেক্টারটি, এই ক্যারেক্টারটিকে নাকি মধুসূদন দত্তর যে জীবনী বা তার যে আত্মজীবনী, সেই জীবনীকে নাকি কেন্দ্র করে এটি লেখা হয়েছে। যদিও শোনা যায় যে মধুসূদন যখন এই সম্পর্কে, দীনবন্ধু এবং মধুসূদন খুব সমসাময়িক। মধুসূদনের জন্ম হচ্ছে 1824 আর দীনবন্ধুর জন্ম হচ্ছে 1827, তাহলে একদম ওই 3 বছরের হেরফের। তা সেখানে দীনবন্ধু বলেছিল, প্রশ্ন নাকি এরকম যে মধু কি কখনো নিম হতে পারে? অর্থাৎ যদিও তিনি মধুকে অঙ্কন করেছেন, তবুও তিনি কিন্তু সেটা অস্বীকার করে গেছেন। তবে চরিত্রটির পরতে কিন্তু মধুসূদনের যে ছায়া, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। আর এ বিষয়ে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রী মধুসূদন যে নাটক আছে, সেটি যদি আমরা একটু পড়ে নিই, তাহলে কিন্তু মধুসূদনের যে ব্যক্তিগত জীবন, সেটি এই নাটকে যে এসেছে সেটা বোঝা যাবে। এইভাবে বর্ধমান ইউনিভার্সিটির যে 7th সেমিস্টার বাংলা, তার যে মাইনরের যে সিলেবাস, এভাবে বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীকালে আমি আবার এক একটি বিষয়ের উপরে এক একটি ভিডিও প্রকাশ করব। আজ এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে।